আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি বরাবরের মতো জেফরি খান, এবং একই সাথে বলতে চাই ভৌতিক কথার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে ঈদ স্পেশাল এপিসোড 2। এক্স্যাক্টলি যা শুনেছেন এক্স্যাক্টলি তাই। আজ কিন্তু শুনবেন আমাদের ভৌতিক কথার ঈদ স্পেশাল বা ঈদ উল ফিতরের সুপার স্পেশাল এপিসোডের দ্বিতীয় পর্ব, এবং খুবই আমার জন্য খুবই স্পেশাল এই এপিসোডটা, বিকজ বেসিক্যালি আফটার এ লং টাইম, আফটার 6 months or 7 months, সত্যি কথা বলি 7 months, আফটার 7 months এক্স্যাক্টলি তাই অনিমেষ চ্যাটার্জি ফিরছেন ভৌতিক কথায় মুখোশের সর্বশেষ ঘটনা নিয়ে বা সর্বশেষ পর্ব নিয়ে। এক্স্যাক্টলি, এবং এই ঘটনাটা কিন্তু আমার কাছে বহুদিন যাবৎ ছিল। আমি শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করিনি, যে আমি ভাবছিলাম যে একটা অকেশনারি এই স্টোরিটা শেয়ার করবো, অ্যান্ড আশা করছি আপনাদের কাছে ভয়াবহ রকম সুন্দর লাগবে আজকের এপিসোড, বিকজ এতটা ইউনিক একটা স্টাইলের স্টোরি আপনারা আজকে শুনতে চলেছেন, যেটা শোনার পরে আপনাদের রাতে অনেকগুলো প্রশ্ন শুধু মাথার ভিতরে ঘুরপাক খাবে যে what is happening and what the hell is happening in this story, seriously, because এমন একটা এন্ডিং আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন, বা এমন একটা বিষয় আপনারা শুনতে চলেছেন যার কোনো রহস্যের কোনো কিনারা পাবেন না, যার কোনো রহস্যের সমাধান করা সম্ভব হবে না। এবং আজকে অনিমেষের স্টোরি বা অনিমেষ চ্যাটার্জি এই বহুল পরিচিত বা বহুল আলোচিত, বা একই সাথে যদি বলি তাহলে অনেক অনেক অপেক্ষার এই ঘটনা যদি বলি তাহলে বলতে হবে মুখোশ 3। এইটা এক প্রকার আনসলভড স্টোরির খাতায় বা আনসলভড স্টোরির মধ্যে একটা স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে আজকের এপিসোড ভয়াবহ রকম সুন্দর লাগবে, বিকজ রহস্য কার না ভালো লাগে না? রহস্যপ্রেমীর মানুষের জন্য তো ভৌতিক কথা, তাই না? রহস্যের আরেকটা নাম, মানে রহস্য যখন সে সমাধান করা যায় না তখন তো সেটা ভৌতিক হয়ে যায়। এক্স্যাক্টলি, বিকজ ব্যাখ্যাতীত ঘটনায় কিন্তু ভৌতিক। সো আজকের এপিসোডটা ঠিক তেমনই একটা জিনিস ইন্ডিকেট করবে, এবং তেমন একটা বিষয় আপনারা অনুধাবন করবেন যে রহস্য কাকে বলে, বা রহস্য কতটা ভয়াবহ হতে পারে, যেটা এক প্রকার একটা মানুষকে অন্যরকম করে ফেলতে পারে। যাই হোক, আমি প্রথমে কোনো কিছু বলবো না, বিকজ ঘটনার ভয়াবহতা তো আপনারা তখন বুঝতে পারবেন যখন ঘটনাটা শুনতে পারবেন। সো এ হচ্ছে বিষয়। অনেকদিন পর অনিমেষ চ্যাটার্জিকে আমরা ফিরে পেয়ে অনেক বেশি আনন্দিত, এবং আশা করছি রেগুলার পাবো এরপর থেকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুখোশ পুরো সিরিজটা বা পুরো গল্পটা এক পর্বে ইনশাআল্লাহ আমরা শেয়ার করে দেবো। এই তো নেক্সট উইকে আমরা শেয়ার করে দেবো, আগত যে উইকটা আসছে সে উইকে ডেফিনেটলি শেয়ার করে দেবো। অ্যান্ড আশা করছি তখন অনেক বেশি ভালো একটা ইম্প্যাক্ট আপনারা পাবেন, অ্যান্ড অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো এই হচ্ছে বিষয়। আমি আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকের এপিসোডটা, অর্থাৎ ঈদ স্পেশাল এপিসোড 2 এর কিন্তু 2টা খণ্ড আছে। একটা খণ্ড এই মুহূর্তে আমি শেয়ার করলাম, আরেকটা খণ্ড আগামীকাল শেয়ার হবে। এবং শুধু তাই না, আগামীকাল ঈদ স্পেশাল এপিসোড 3 অর্থাৎ ঈদ স্পেশাল এপিসোড 3ও কিন্তু থাকবে, সেখানে জায়ান্টের ঘটনাও থাকবে, এবং জায়ান্টের ঘটনা সহ আরও 2টি ঘটনা থাকবে। মানে ঈদ স্পেশাল এপিসোড এখনো কিন্তু শেষ হয়নি। অ্যান্ড দেন আমরা আগামী পরশু দিন, নিশ্চয়ই জানেন যে ঈদের চতুর্থ দিন বা ঈদের তৃতীয় দিন, যেটাই বলি না কেন, ঈদের তৃতীয় দিন তো আমরা শুনবো হচ্ছে জায়ান্ট। ঈদের চতুর্থ দিন হচ্ছে মায়াপুরের রহস্য 3 শুনবো, অ্যান্ড আশা করছি ওভারঅল অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বেশি দেরি করবো না, বিকজ আমার কাছে মনে হচ্ছে বেশি দেরি করাটা উচিত হবে না, বিকজ টান উত্তেজনার এই 1 ঘন্টা আপনাদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠবে। অ্যান্ড আমি বলবো যে আপনারা সবাই অনেক বেশি শেয়ার করুন, বিকজ আমি চাই যে অনিমেষ চ্যাটার্জির ঘটনায় অনেক বেশি ভিউ পড়ুক, অনেক বেশি শেয়ার করা হোক, বিকজ এরকম ইউনিক স্টাইলের স্টোরি টেলার বা ইউনিক স্টাইলের স্টোরি আপনারা সচরাচর আপনারা শোনেন না। আমি এতটুকু বলতে পারি যে হি ইজ দ্য মাস্টারপিস, যার স্টোরি অনেকেই এখন মতো ফলো করে আসছে। আমি দেখেছি অনেকে ফলো করছে, অনেক ইনসেইন আকারে ফলো করা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ফলো করা হচ্ছে, শুধু এইখানে না, শুধু বিভিন্ন প্ল্যাটফর্মে তার লেখা ফলো করা হয়েছে, অনেক কিছুই ফলো করা হচ্ছে। এখানে অনেক স্টোরি টেলার আছেন যারা ফলো করেন, এবং দ্যাটস ওয়াই আমি বলি যে এই স্টোরিটা অনেক মানে অনিমেষ চ্যাটার্জির স্টোরি সবসময়, মানে যদি রেফারেন্স দরকার হয় তাহলে অনিমেষ চ্যাটার্জির স্টোরি মাস্ট বি শোনা উচিত। সো আপনারা এই জন্য বলবো আপনারা কানে হেডফোন লাগিয়ে এনজয় করতে থাকুন অনিমেষ চ্যাটার্জির আজকের ঘটনা মুখোশ 3 বা মুখোশ সর্বশেষ পর্ব। তবে চলুন শুরু করি আজকের এপিসোড।
মুখোশ। মুখোশ নামের এই শব্দটা যত ছোট, এর অর্থ ঠিক ততটাই ভয়াবহ, যা আমি এই মুখোশ ঘটনায় অনুধাবন করতে পেরেছিলাম। সঞ্জয় কুমারের লেখা ওই চিঠি আমাকে এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছিল ওই সময়টাতে। কেননা আমি আমার জীবনে অনেক রকমের কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এই প্রথম এই মুখোশের বিষয়টা আমার কাছে এক প্রকার ধাঁধার মতো লাগছিল। আমি অনিমেষ চ্যাটার্জি প্রথম ভেবেছিলাম হয়তো বা এই মুখোশের ভেতরে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। হতেই পারে এটা একটা হন্টেড মুখোশ, যা দ্বারা কোনো এক তান্ত্রিক কোনো এক সময় কারো জাদু করেছিল। কিন্তু আমার ভাবনাকে এক প্রকার গড়িয়ে দিয়েছিল যখন আমি সঞ্জয় কুমার দাসের বাড়িতে গিয়েছিলাম। তা যাই হোক, আমি ঘটনায় প্রবেশ করলাম। আশা করছি ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে বলতে চাই জেফরি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুখোশ ঘটনাটিকে আপনি দারুণ রকম ভাবে প্রচার করেছিলেন, সেই জন্য। এবার আসি মুখোশের সর্বশেষ পার্টে, বা কি হয়েছিল মুখোশে, বা কি ছিল সেই মুখোশ। আমি ওই দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। আমার মনে হয়েছিল ওই দিন 7টায় আমার ঘুম ভেঙেছে। এরপর আমি ফ্রেশ হয়ে আমার চশমাটা পরে দ্রুত বেরিয়ে পড়লাম। ওই দিন সাথে করে নিয়ে নিলাম আমার রিচুয়াল করার সমস্ত সরঞ্জাম, কেননা হয়তোবা সে সঞ্জয় কুমারের বাসায় আমাকে যজ্ঞ করতে হতে পারে, অথবা বিভিন্ন ধরনের রিচুয়াল করতে হতে পারে। তো যাই হোক, আমি যখন আমার বাসা থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই লক্ষ্য করলাম আমার বাসার সামনে একজন বাচ্চাদের মুখোশ বিক্রেতা এসে দাঁড়ানো। তার হাতে 50 রকমের মুখোশ, যা সে বিক্রি করার জন্য ওই রাস্তায় এসেছে। বিক্রেতা বলতে শুরু করলো, মুখোশ লাগবে, মুখোশ। হঠাৎ করে দেখলাম একজন মহিলা আর একটা ছোট্ট স্কুল পড়ুয়া ছেলে এসে দাঁড়ালো লোকটার সামনে। সে মহিলার বাচ্চা বলে উঠল, আম্মু, ফ্রাইডে দ্য 13th মুখোশ কিনবো, আম্মু মুখোশ কিনবো। এই বলে বাচ্চাটা কান্না করছিল। মহিলা বিক্রেতাকে বলে উঠল, এই মুখোশের দাম কত? বিক্রেতা বললেন, এই মুখোশের দাম দেওয়া লাগবে না, নিয়ে আসা না, ফ্রিতে ফ্রিতে দিয়ে দিলাম। এই বলে সেটা ধপ ধপ সাদা মুখোশ ধরিয়ে দিল বাচ্চাটাকে। আর বাচ্চাটা মুহূর্তে সে ফ্রাইডে দ্য 13th মুখোশটা পরে খিলখিল করে হাসতে লাগলো। আর মহিলা কিছুটা টাকা দিতে চাইলে সে বিক্রেতা নিল না, কোনোভাবে নিল না, শুধু বলল, গিফট আনবা, গিফট গিফট দিয়ে দিছি। এই পুরো দৃশ্যটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আরে সঞ্জয় তো এই মুখোশের কথাই বলেছিল তার চিঠিতে। তবে কি? এমনটা ভাবছি, হঠাৎ করে লক্ষ্য করলাম সেই মুখোশ বিক্রেতা আমার সামনে এসে দাঁড়ালো। আর সে ফ্রাইডে দ্য 13th এর সাদা মুখোশ বের করে বলল, স্যার মুখোশ লাগবে, মুখোশ। এই যে স্যার, এই মুখোশটা আপনার জন্য। এইটা ফ্রাইডে দ্য 13th মুখোশ স্যার, নিয়ে যান, নিয়ে যান, ফ্রিতে দিলাম মুখোশ, নিয়ে যান স্যার, নিয়ে যান। আমি তখন ভয় ভয় বললাম, আমার মুখোশ লাগবে না, আপনি মুখোশটা এখান থেকে নিয়ে যান, নিয়ে যান এখান থেকে। আমি আপনাকে 10 টাকা দিয়ে দিচ্ছি, আমার মুখোশ লাগবে না, আপনি চলে যান। এতটুকু বলি যখনই আমি আমার মানি ব্যাগটা বের করেছি, ঠিক তখনই এমন এক ভয়াবহ দৃশ্য দেখলাম, যা দেখে 1 মিনিটের মতো আমি যেন হতভম্ব হয়ে পড়েছিলাম। আমি যখন মানি ব্যাগটা বের করে টাকাটা বের করে সেই বিক্রেতাকে দিচ্ছি, ঠিক তখনই দেখলাম বিক্রেতার চেহারা ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো। আর এরপর সেই বিক্রেতার মুখটা হুবহু হুবহু সে মুখোশের মতো হয়ে গেল, এক জীবন্ত মুখোশ। তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধপধপে সাদা হয়ে গেছে। অদ্ভুত এক চেহারা, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি দেখলাম তার চেহারা পুরোপুরি যেন মুখোশ হয়ে গেছে, মানে তার শরীরের চামড়াটাও যেন একটা ফ্যাকাশে মুখোশের অবচ্ছায়ায় পরিণত হলো। আর তার চোখ ধীরে ধীরে বেরিয়ে আসা শুরু করলো। তার চোখের কোঠর থেকে, তার মুখ থেকে কেঁচো বেরিয়ে আসা শুরু করলো। আর নাক মুখ থেকে কালো কালো তরল বেরিয়ে আসা শুরু করলো, এবং সেটা মাটিতে পড়ছে, ছুঁয়ে ছুঁয়ে মাটিতে পড়ছে। মুহূর্তে সে মানুষ থেকে এক ভয়
ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিয়েচার পরিণত হলো, যার রিয়েল লাইফের কোনো এক্সিস্টেন্স নেই। কারণ আমি জানি আমার সাথে যা হচ্ছে তার শুধুমাত্র একটা মায়া, ভ্রান্তি, কুহুক, আর কিচ্ছু নয়। সে ভয়ঙ্কর ক্রিয়েচার আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসলো আর বলল, অনিমেষ, কোনো লাভ হবে না, সঞ্জয় শেষ হয়ে গেছে। ওর আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ফিরে যা, বাসায় ফিরে যা, ফিরে যা। আমি যেন মুহূর্তে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম আর লক্ষ্য করলাম সে ভয়ঙ্কর ক্রিয়েচারটা আমার দিকে সামনে এসে দাঁড়ালো। আমি মুহূর্তেই যেন ভয় থর থর করে কেঁপে উঠলাম। আমি আর দেরি করলাম না, দ্রুত আমার জানা সমস্ত মন্ত্র পড়া শুরু করলাম আর দ্রুত সামনের দিকে সে ভয়ঙ্কর ক্রিয়েচারটার দিকে ফু দিলাম। আর সামনের দিকে এগুতে দেখলাম ক্রিয়েচারটা এখনো দাঁড়িয়ে আছে আমার সামনে। এবার আমার শরীর গলিয়ে উঠলো, কারণ আমি লক্ষ্য করলাম সে বিক্রেতার চেহারা আরো বেশি বিকৃত হয়ে উঠলো এবং লক্ষ্য করলাম সে লোকটা বা ক্রিয়েচার যেটাই হোক না কেন সেটার মাথা থেকে মগজ যেন গলে গলে রাস্তায় পড়ছে। দম দাঁড়িয়ে গেল, আমার প্রতিটা শিরা উপশিরা যেন দাঁড়িয়ে গেল আর একই সাথে আমার বুক থক থক করতে শুরু করলো। আর লক্ষ্য করলাম পুরো রাস্তাটা লাল লাল সাদা মিশ্রিত সে মগজে যেন ঢেকে গেল। বিভৎস এক দৃশ্য দেখে আমার গা গুড়িয়ে এলো। আমি আবার চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলাম আর সামনের দিকে ফুঁক দিলাম, আবারও মন্ত্র পড়লাম, আবারও ফুঁক দিলাম। এভাবে প্রায় 11 বার মন্ত্র ফুঁক দেওয়ার সাথে সাথে সামনের দিকে তাকালাম। সবকিছু কোথায় যেন হাওয়ার সাথে বেরিয়ে গেল। কোথায় বিক্রেতা, কোথায় তার মগজ? একদম শুনশান নীরব একটা রাস্তা, আমার পাশার রাস্তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। হঠাৎ হঠাৎ করে পেছন থেকে হর্ন বাজার শব্দে আমার ঘোরটা কেটে গেল। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমি হলুদ ট্যাক্সির কাছে যেতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম সেই মুখোশের মতো দেখতে লোকটা ট্যাক্সিতে বসে আছে আর খিলখিলি করে হাসছে। আমি এবার আমার হাত দুটো দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলাম। আর ঠিক তখনই আমার শরীরে একটা স্পর্শে আমার এক প্রকার চিৎকার করে চোখটা খুলে ফেললাম আর দেখলাম ট্যাক্সি ড্রাইভার আমাকে ধরে আছে। ট্যাক্সি ড্রাইভার বললেন, স্যার কি হয়েছে আপনার? আপনি আমাকে দেখে এরকম ভয় পেলেন কেন আর চোখ বন্ধ করে রেখেছেন কেন? ওর সমস্যা নাকি স্যার? আপনি কোনো ভয়ঙ্কর কিছু দেখেছেন? আমি এক প্রকার যেন হতচকিত খেয়ে রীতিমতো বললাম, হ্যাঁ কি? না 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 কিছু না, আসলে চোখে ভুলভাল দেখছিলাম তো, বাদ দেন। ড্রাইভার তখন বললেন, ও আচ্ছা, আমি তো ভাবলাম আবার খারাপ কিছু হয়ে গেল কিনা। আমি তখন বললাম, না 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 ঠিক আছে। এরপর যথারীতি আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম আমি কোথায় যেতে চাই। এরপর ট্যাক্সি ড্রাইভার বললেন, ওঠেন স্যার, যাবো, সমস্যা নেই। এরপর আমি ট্যাক্সিতে এসে বসে পড়লাম। ট্যাক্সি ধীরে ধীরে চলতে শুরু করলো তার লক্ষ্যের দিকে। আমি চুপচাপ করে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ঘটনাটা কি, এই মুখোশের রহস্যটাই বা কি, কেন এই মুখোশ এইভাবে ভয়ঙ্কর ভাবে মানুষকে গ্রাস করছে, আর কেনই বা এই মুখোশের কারণে সঞ্জয় কুমার দাস আক্রান্ত হলো। আর তার থেকে বড় কথা হলো সেই প্রেত যে একটু আগে আমাকে সতর্ক করে দিল সেখানে না যেতে, সে কে, কি তার লক্ষ্য, কেনই বা আমাকে শাসিয়ে গেল, ঘটনাটা কি? আমি যখন এইভাবে একের পর এক বিষয়গুলো নিয়ে বারবার একা একা ভাবছিলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম আমার কানের কাছে কি যেন ফিসফিস করে বলল, কোনো লাভ হবে না হরিমেশ, খেলা তো শেষ করে দিয়েছি। তুই যেখানে যাচ্ছিস বেকার সময় নষ্ট করছিস, ফিরে যা, ফিরে যা বাসায়, ফিরে যা নিমেষ, ফিরে যা। আমার বুঝতে আর বাকি রইল না এটা আর কেউ নয়, সেই প্রেতটা, সেই মুখোশের ভেতরে থাকার রহস্যময় প্রেত যা কিনা আমার অস্তিত্ব টের পাচ্ছে এবং আমাকে বারবার বানা করছে সঞ্জয়ের কাছে যাবার জন্য। কিন্তু প্রশ্ন হলো ও কেন বলল
খেলা শেষ। তার মানে কি, এমন ভাবে যখন ভাবছি ঠিক তখনই দেখলাম আকাশটা হঠাৎ করে যেন মেঘলা হয়ে উঠল। আমি বারবার আকাশের দিকে তাকিয়ে আকাশটাকে যেন উপভোগ করার চেষ্টা করছিলাম, আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাকে ভুলে থাকার চেষ্টা করছিলাম। কেননা ওই প্রেতটা আমার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে আমার ভেতরে এক বিভৎস রকম ব্যথা অনুভব করানোর চেষ্টা করছে। এরপর আমি আমার হাতের ডায়েরিটা নিয়ে বারবার চোখ বোলাচ্ছি, আর সঞ্জয়ের সেই চিঠিটা আমার হাতে নিয়ে চোখ বনাতে শুরু করলাম, আর রহস্যের আরো একটু ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম। ভাবছিলাম কি আছে সে মুখোশে, যার কারণে সঞ্জয় কুমার পুরোপুরি পজেসড হয়ে গেল। কিন্তু অন্যদিকে অদ্ভুত বিষয় হলো, তার ছেলের কিছুই হলো না সেই মুখোশের কারণে। আর একই সাথে আমার কাছে আরো একটা বিষয় রহস্যময় লাগছিল, এইটা ভেবে যে আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে কেনই বা সে মুখোশওয়ালার রূপ ধারণ করা সে ভয়ঙ্কর প্রেতটা আমাকে ভয় দেখালো। ঘটনাটা কি? এমনটা যখন ভাবছি, আর ঠিক তখনই সিগন্যালে ট্যাক্সি ক্যাবটা ধাক্কা খাওয়ার কারণে আমার চিন্তার ব্যাঘাত ঘটল। আমি মাথা ছাড়া দিয়ে সামনের দিকে তাকালাম, আর ঠিক তখনই বুঝলাম হঠাৎ করে আমার শরীরটা ভারী হয়ে এসেছে। আমার চশমাটা একটু মুছে সামনের দিকে তাকাতেই আমি মুহূর্তে চমকে উঠলাম। আমি লক্ষ্য করলাম চারিদিকটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারছিলাম চারিপাশের পরিবেশটা অন্ধকারে যেন ঘিরে ধরেছে। এদিকে আরো ভালো করে দেখলাম আমি একটু আগে যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িটা যেন 100 বছর পুরনো পরিত্যক্ত একটা গাড়ি হয়ে গিয়েছে। গাড়ির সিটগুলো ছিঁড়া ফাটা, জং ধরা স্টারিং, আর সেই স্টারিং এর সিটে কোনো ড্রাইভার বসেনি। আর গাড়িটা থেকে কেমন যেন খুব বাজে বিকট গন্ধ বের হচ্ছে। আমি যেন হঠাৎ করে এক অন্য জগতের মধ্যে প্রবেশ করে ফেলেছি। গাড়ির ভেতর থেকে আবছা আবছা বুঝতে পারছিলাম এইটা কোনো শহর নয়, এইটা কোন একটা জঙ্গলের ভিতরে আটকা পড়ে আছে। আমি হঠাৎ করে এতগুলো বিষয় একসাথে দেখে হতভম্ব হয়ে গেছিলাম, আর এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি যেন বিকট এক চিৎকার করে উঠলাম। আমি চিৎকার করে যখনই জানালার দিকে তাকালাম, ঠিক তখনই দেখলাম এমন একটা বিষয় যা আজও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম আমার গাড়ির জানালার ওপাশে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর একই সাথে সে একটা ধবধবে সাদা মুখোশ পরে আছে। এমন দৃশ্য দেখে আমার হাত পা মুহূর্তেই যেন কাঁপতে শুরু করলো, ঘামতে শুরু করলাম, আর লক্ষ্য করলাম সে মুখোশ পরা ছায়াটা ধপ করে আমার জানালার উপর বাড়ি মারলো একটা। আর তখনই আমি লাফতে উঠলাম, আর এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি আর দেরি না করে আমার চোখটা বন্ধ করে ফেললাম, আর আমার বাবার শেখানো সে মন্ত্রটা পড়া শুরু করলাম। যে মন্ত্রটা আমার বাবা শিখিয়েছিলেন আর বলেছিলেন যদি খুব ভয়াবহ বিশাল কিছু আক্রমণ করে বা খুব ভয়াবহ কোনো প্রেত আক্রমণ করে তবে এই মন্ত্রটা যেন আমি পড়ি। কেননা আমার বাবা বলতেন আমার জীবনের বেশিরভাগ সময় কাটবে মায়ায়, ভ্রান্তিতে আর কুহকের এক অন্তরালে। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলাম, আর লক্ষ্য করলাম সে ছায়াটা ধীরে ধীরে সাদা হয়ে উঠল, আর সারা শরীর সাদা সাদা মুখোশে পড়ার কারণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর দেখলাম সেই সাদা মুখোশ থেকে কালো কালো রক্ত ছোট ছোট মাটিতে পড়ছে, আর জানালা দিয়ে আমার ট্যাক্সিতে এসে পড়ছে। আমি লক্ষ্য করলাম সেই সাদা আবরটা ধীরে ধীরে নিজেই তার নিজের মুখোশের ভিতর থেকে আঙ্গুল দিয়ে চোখের ভিতরে একটা খোঁচা মারলো এবং খোঁচা মেরে রক্ত বের করে আনলো, আর এরপর বিভৎস এক হাসি দেওয়া শুরু করলো। হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যেন আমার নিজেরই মনে হচ্ছিল আমি পজেসড হয়ে গিয়েছি। এতটা ভয়ঙ্কর ছিল আমার কাছে মনে হচ্ছিল আমার কান দিয়ে এখন রক্ত বেরিয়ে আসবে। এরপর যা দেখলাম আমি তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সে ভয়ঙ্কর সাদা আবরটা তার মাথাটা ট্যাক্সির জানালা দিয়ে ঢুকিয়ে দিল। এরপর আমার আর বোঝার বাকি রইল না এটা আর কিছু নয়, মুখোশের সেই প্রেত আমাকে পজেস্ট করে শেষ করে দিতে চাইছে, আর এই জন্যই এমন ভয়াবহ রকম ভাবে আমার সামনে উপস্থিত হয়েছে। এরপর যা ঘটলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই সাদা ছায়াটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে এবং ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসছে আমার ছোট ভাই অনিকেত চ্যাটার্জি। এরপর হঠাৎ করে দেখলাম
আমার ভাই আমার ঠিক বাম পাশে এসে বসে আছে। আমার পাশে সশরীরে বসে আছে আমার ছোট ভাই অনিকেত। আমার দিকে তাকালো আর অনেকটা হতাশা নিয়ে বলে উঠল, দাদা লাভ হবে না দাদা ভাই, ওখানে কি কোনো লাভ হবে না। ওখানে যা হচ্ছে তা তুমি কখনোই প্রতিরোধ করতে পারবে না। তুমি সঞ্জয়কে বাঁচাতে পারবে না দাদা, তোমাকেও গ্রাস করে ফেলবে দাদা। তুমি যেও না ওখানে, ও মৃত্যুর প্রহর গুনছে। এই তো আর কিছু মুহূর্ত, এরপরে শেষ। এতটুকু বলেই সে আমার ভাইয়ের রূপ ধারণ করা আবরটা আমার খুব কাছে চলে এলো। মনে হচ্ছিল যেন আমি আমার ভাইয়ের একদম সামনে দাঁড়িয়ে আছি। আমার ভাইকে হঠাৎ করে এভাবে দেখে আমি ভুলে গিয়েছিলাম যে সব আসলে একটা মায়া, কুহক আর কিচ্ছু নয়, এগুলো ভ্রান্তি। এসব আমাকে হ্যালুসিনেশন করাচ্ছে। আর ঠিক তখনই আমি আমার ভাইকে জড়িয়ে ধরে বললাম, অনিকেত কেমন আছিস রে ভাই? কতদিন পরে দেখলাম তোকে। আমার ভাইকে দেখে মুহূর্তে কখন যে আমার চোখে পানি চলে এসেছিল বুঝতেই পারেনি। এরপর আমি যখন আমার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছি, ঠিক তখনই আমার মাথার ভেতর থেকে কেউ একজন বলে উঠল, অনিমেষ কি করছো অনিমেষ? এটা তোমার ভাই নয়, তোমার ভাই মারা গিয়েছে, অনেক অনেক বছর আগে মারা গেছে। এটা একটা প্রেত অনিমেষ, অনিমেষ এটা সেই প্রেত যা মুখোশের ভেতরে থাকে। অনিমেষ সরে এসো, সরে এসো। আমি চোখ বন্ধ থেকে খুলে ফেললাম আর হঠাৎ করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। বুঝতে পারলাম আমার ভেতর থেকে ফজরুদ্দিন কথা বলছে, আমাকে সংকেত দিচ্ছে। আমি আর দেরি না করে আমার ভাইকে আমার বুক থেকে উঠালাম। আর তখন আমি লক্ষ্য করলাম এটা তো আমার ভাই নয়, ওটা মুখোশ পরা ওই ছায়াটা আমার পাশে বসে আছে আর তাকে আমি স্পর্শ করে বসে আছি। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি যেন ভয় পেয়ে গেলাম, কেমন যেন হাসফাস করছিলাম। আমার চারিদিকে কেমন যেন ঠান্ডা হয়ে এলো। এতটাই ভয় পেয়ে গেছিলাম যেন আমার মাথাটা ব্যথা করা শুরু করলো। আমি আর দেরি করলাম না, আমি চোখ বন্ধ করে দ্রুত আমার বাবার শেখানো সেই মন্ত্রটা পড়তে শুরু করলাম। চোখ বন্ধ করতেই সামনের দিকে ফুঁক দেওয়া শুরু করলাম। আর এরপর কতক্ষণ সময় পেরিয়ে গেছে আমি নিজেও জানি না। এরপর অনেকবার সে মন্ত্র পড়ে ফুঁক দিতে দিতে একটা সময় সাহস করে আমার চোখটা খুলে ফেললাম আর ঝাপসা ঝাপসা চোখে দেখলাম আমার চোখের সামনে আবারও দিনের আলো ফুটে উঠেছে। লক্ষ্য করলাম আমি আমার ট্যাক্সিতে বসে আছি। আমার অতি পরিচিত শহর এলাকায় কলকাতার কোনো এক রাস্তায় আমার অটোটা দাঁড়িয়ে আছে। আমি এক প্রকার অনেক বেশি হাঁপাচ্ছিলাম, এত বেশি হাঁপাচ্ছিলাম যেন মনে হচ্ছিল আমি বোধহয় এখনই হার্ট ফেল করে ফেলবো। ড্রাইভার সাহেব আমাকে বললেন, এই যে সাহেব কি হয়েছে আপনার, এমন করছেন কেন? আমি তখন সম্মিলিত ফিরে পেলাম এবং বলে উঠলাম, হ্যাঁ কি হয়েছে? আমার কিছু হয়নি। ড্রাইভার আবারও বলল, আপনি ঠিক আছেন তো সাহেব? আমি ঠিক আছি, একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। ড্রাইভার আবারও বলল, একটু আগে তো ভয়ঙ্কর ভাবে চিৎকার করলেন আর হাসপাস করছিলেন সাহেব, কি হয়েছে আপনার বলুন তো? এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন? স্বপ্ন দেখেছিলেন নাকি কোনো ভয়ঙ্কর কোন স্বপ্ন? জল গিলবেন? আমি তখন বললাম, জি জল গিললে খুব ভালো হয়। এরপর ড্রাইভার তার সাথে থাকা একটা পানির বোতল আমাকে দিয়ে দিল। আমি পানিটা গিললাম। এরপর কিছুটা স্বাভাবিক লাগলে আমি বললাম, চলুন দাদা রওনা দিই। ড্রাইভার আর দেরি না করে দ্রুত রওনা দিল সেই সঞ্জয় কুমার দাসের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এরপর প্রায় 3 ঘন্টা পথ অতিক্রম করে সঞ্জয় কুমারের বাড়ির ঠিকানায় গিয়ে পৌঁছালাম। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। এরপর আমি অটোর বিলটা মিটিয়ে দাঁড়িয়ে রইলাম সঞ্জয় কুমারের বাড়ির সামনে। কেন জানো, বাড়ির সামনে গিয়ে আমার খারাপ লাগা শুরু হলো আর এক প্রকার অদ্ভুত গন্ধ পেতে শুরু করলাম সে বাড়ির সামনে থেকে। বাড়িটা এসে একটা পরখ করে দেখছিলাম যে বাড়িটা আসলে কেমন। লক্ষ্য করলাম অনেক অনেক বছর পুরনো বাসা, আর বাসার রং ছেড়ে গেছে, সাদা সাদা খোসা যেন বেরিয়ে গেছে বাড়ি থেকে। আর বাড়িটার আশেপাশে একটা শোক শোক ব্যাপার লক্ষ্য করলাম। মানে ব্যাপারটা অনেকটা এরকম যেন কোনো মৃত বাড়ি যেমন হয়, শুনশান নীরবতা আর একটা মৃত মানুষের গন্ধ পাওয়া যায়,
সেটা পুরো বাড়ির আশেপাশে ছড়িয়ে থাকে মৃত মানুষের গন্ধ। ঠিক সেরকম একটা গন্ধ পেলাম। আমার শরীরটা কেমন যেন গলিয়ে এলো। আমি বাড়ির ছাদের দিকে তাকিয়ে বুকটা থক করে উঠল। আমি দেখলাম ওখানে কে দাঁড়িয়ে আছে, আমাকে লক্ষ্য করছে। চুলগুলো বিশাল বড় বড়, মাথা তুলাচ্ছে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। এই করতে করতে হঠাৎ করে দেখলাম সে মানুষটা ছাদ থেকে লাফ দিল, আর আমি চোখ বন্ধ করে মঞ্চ পড়া শুরু করলাম। এরপর বুঝতে পারলাম এটা আসলে একটা মায়া, আর কিছুই নয়। এগুলো আমাকে হ্যালুসিনেশন দেখানো হচ্ছে, ভয় দেখাচ্ছে যেন আমি এই বাড়িতে কোনোভাবে প্রবেশ না করি। বারবার মনে হচ্ছিল বাড়ির ভেতরে গিয়ে খুব খারাপ কিছুর সম্মুখীন হব। হঠাৎ বাড়ির দরজার সামনে একটা কলিং বেল দেখতে পেলাম। সেখানে কলিং বেল বাজাতে যাব, ঠিক তখনই একটা মহিলার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আমার কানে এলো। কেমন জানো তখনই আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার আর দেরি করলাম না। কান্নার ওই আওয়াজে আমার কৌতূহল যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। আর দেরি না করে দ্রুত কলিং বেল বাজালাম। প্রায় 3 থেকে 4 বার কলিং বেল বাজানোর পর ভেতর থেকে একটা বাচ্চা ছেলের আওয়াজ পেলাম। কে? আমি বললাম, আমি অনিমেষ চ্যাটার্জি। ছোট বাচ্চা ছেলেটা দরজাটা খুলে দিল। আমি লক্ষ্য করলাম দরজার খিল ধরে ছেলেটা দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা সাদা মুখোশ, খুব সাদা সিধে একটা ফ্রাইডে দ্য 13th মুখোশ, একদম সাদা মাটা প্লাস্টিকের তৈরি একটা মুখোশ। আমি মুখোশটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এরপর ছেলেটাকে বললাম, আমি সঞ্জয় কুমারের খোঁজে এসেছি। সেটা অনেকটা কান্না কান্না করে বলল, আসেন আঙ্কেল, বাবা তো ভালো নেই, বাবা তো অসুখ, বাবার খারাপ অসুখ করেছে। আমি বললাম, বাবা ভালো নেই মানে কি হয়েছে? এরপর ছেলেটা এমন একটা কথা শোনালো যা শুনে আমার রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে গেল। সেটা বলল, বাবা মুখোশ হয়ে গেছে, বাবা মুখোশ হয়ে গেছে। এই বলে ছেলেটা খিলখিল করে হাসলো। আবার একই সাথে লক্ষ্য করলাম সেটা পাগলের মতো কাঁদছে। মানে একই সাথে ছেলেটা হাসছে আবার কাঁদছে। কেমন যেন আমার অ্যাবসার্ড লাগলো ব্যাপারটা। অদ্ভুত একটা মানুষ। আমি বললাম, কি বলছো সব বাবা? কাঁদে না, আর তুমি হাসছো না, আমি বুঝতে পারছি না বাবা। তুমি কি হয়েছে? সব ঠিক করে দেবো, তুমি মন খারাপ করো না, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। এভাবে যখন আমি কথা বলছিলাম ঠিক তখনই লাল শাড়ি পরা খুব সুন্দর দেখতে এক মহিলা বেরিয়ে এলো বাড়ি থেকে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, আমি মেইন দরজার সামনে দাঁড়িয়ে বাচ্চাটার সাথে কথা বলছিলাম, আর বাসার সামনে একটা বাগান আছে, আর বাগানের পরে মূল বাড়ির অবস্থিত। সেই মহিলাটা বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, জি কাকে চাই? কে আপনি? আমি বললাম, আমি অনিমেষ চ্যাটার্জি, কলকাতা থেকে এসেছি। সঞ্জয় কুমার দাসের খোঁজে এসেছি। তিনি কি বাড়িতে আছেন? মহিলা আমার কথায় চমকে গেলেন আর কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আপনি অনিমেষ চ্যাটার্জি, যার কথা আমি সবসময় আমার স্বামীর মুখ থেকে শুনেছিলাম। আসুন স্যার, আসুন আসুন, অনেক দেরি হয়ে গেছে স্যার, অনেক দেরি হয়ে গেছে। আমি তখন বললাম, দেরি হয়ে গেছে মানে ঠিক বুঝতে পারলাম না। আর আপনি নিশ্চয় লতা? আমি আপনার কথা সঞ্জয়ের কাছ থেকে শুনেছিলাম। মহিলা বলে উঠলেন, জি আমার নামই লতা, অনেক দেরি হয়ে গেছে স্যার, অনেক দেরি হয়ে গেছে। আমি তখন বললাম, কি বলছেন এসব? আমি না কিছু বুঝতে পারছি না। মহিলা বললেন, আপনি ভিতরে আসুন, দেখাচ্ছি। এই বলে মহিলা মেইন দরজাটা বন্ধ করে দিলেন এবং আমাকে বললেন, আসুন আমার সাথে আসুন। আমি আর দেরি না করে মহিলার পেছনে পেছনে বাড়ির দিকে ঢুকলাম। কিন্তু ঢোকার সময় কেমন যেন আমার শরীরটা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল কিছু একটা আমাকে সামনের দিকে যেতে বাধা দিচ্ছে, যেন আমার শরীরটা খুব স্লোলি হেঁটে হেঁটে যাচ্ছে, বা আমাকে এক প্রকার সম্মোহন করে ফেলেছে কিছু একটা। যাই হোক, আমি অনেক কষ্টে নিজেকে সামলাম এবং আমার শরীরটা আবারও বন্ধ করে নিলাম, কেননা যেখানে আমার কাছে সেফ মনে হচ্ছিল না। আমি ঘরে ঢুকে ধক করে উঠলাম। আমার শরীরটা মনে হলো আসলে একটা মৃত মানুষের শরীরের গন্ধ আমার নাকে আসছে। কেমন যেন জানো একটা মৃত মানুষের গন্ধ। আমার শরীরটা গুলিয়ে এলো। বাড়ির ভেতরে ঢুকে প্রথমে একটা ড্রয়িং রুম দেখলাম। মহিলা বললেন, বসুন, আমি আসছি। এই বলে মহিলা তার বাচ্চা ভেতরে ঢুকে গেল। এরপর প্রায় 20 মিনিটের অপেক্ষা করলাম। এরপর যখন
সন্ধ্যা নেমে এসেছে ঠিক তখনই আমি লক্ষ্য করলাম মহিলা হাতে করে একটা লাল কাপড়ে মোড়ানো একটা বড় বাক্সের মতো কিছু একটা নিয়ে আমার কাছে চলে এলো। মানে এক প্রকার চালার মতো একটা বাক্স নিয়ে চলে এলো, বড় একটা বাক্স। আর জেফি ভাই, বিশ্বাস করুন, এরপর আমি যা দেখলাম তা দেখে রীতিমতো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমার কাছে মনে হচ্ছিল এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, খুব অসম্ভব কোন এক সত্যের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা অসম্ভব, অসম্ভব। লতা নামের সেই মহিলা বাক্সটা আমার সামনে রাখলো, এরপর বললেন, স্যার আমি জানি আমি এখন আপনাকে যা দেখাবো তা আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এই অসম্ভব বিষয়টা সত্য। এরপর উনি যা দেখালেন তা অনেকটা এরকম ছিল। আমি যদি এক্সপ্লেন করি, লতাজি বা সঞ্জয় কুমার দাসের সেই স্ত্রী সে লাল কাপড়টা উঠিয়ে ফেললেন। এরপর আমি যা দেখলাম সেই বাক্সটার ভেতরে একটা সাদা মুখোশ। না, ওটা কোনো মুখোশ নয়, ওটা পুরোপুরি ধপধপে সাদা চামড়ার মুখোশে আবৃত একটা মাথাটা একটা খোরসের মতো হয়ে আছে। আর খুব ভালো মতো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে মাথার দুপাশে বেরিয়ে আছে দুটো হাতের আঙ্গুল, খুব অল্প অল্প করে বেরিয়ে আছে ছোট ছোট আঙ্গুল। আরো ভালো করে দেখলে বোঝা যাবে সেই মুখোশের থুতনিটার নিচ থেকে ছোট্ট ছোট্ট দুটো পা বেরিয়ে এসেছে, অনেকটা কেঁচোর মতো করে যেন লড়ছে আর ধীরে ধীরে মুখোশের ভেতরে ঢুকে যাচ্ছে। কেমন যেন ক্রিপি একটা ব্যাপার লক্ষ্য করলাম। আরো ভালো করে লক্ষ্য করলাম আর বুঝতে পারলাম মুখোশের মতো ওই চামড়ার আবরণটা ধীরে ধীরে সেই পা এবং আঙ্গুলগুলোকে খুব ধীরে ধীরে তার ভেতরে টেনে টেনে চুষে নিচ্ছে। আর দেখলাম মুখোশটার মুখ নড়ছে, কিছু একটা বলার চেষ্টা করছে সেই মুখোশটা। কেমন যেন এই দৃশ্যটা দেখে আমার মাথার ভেতরে চিনচিন করে ব্যথা করা শুরু করলো এবং বুকের ভেতরে ধক ধক করলো, মনে হলো আমি এক্ষুনি হার্ট ফেল করবো। এইটা আমি কি দেখছি? একটা জীবন্ত মুখোশ আমার শরীর করিয়ে এলো। আমার চোখে ঝাপসা দেখা শুরু করলাম আর মাথাটা চক্কর দেওয়া শুরু করলো। কেননা এমন অবিশ্বাস্য মুহূর্ত আমি কখনো সচক্ষে দেখবো কল্পনাও করতে পারিনি আমি। আমার মুহূর্তে এমন দৃশ্য দেখে বমি উঠে এলো। এরপর আমি কি দেখেছি বা কি হয়েছে কিছুই জানি না। আমার চোখ যখন খুললাম তখন দেখলাম আমি ড্রয়িং রুমের ওই সোফায় শুয়ে আছি, আর আমার পাশের ওই বাক্স যেটার ভেতর মুখোশটা ছিল ওই বাক্সটা এখন লাল কাপড়ে ঢাকা। আমি কারো স্পর্শে আবারও চমকে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম লতা আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। আমি বললাম, আমার কি হয়েছিল? আমি এখানে কেন? লতা বললেন, অনিমেষ স্যার, আপনি এখন ঠিক আছেন তো? আমি বললাম, জি, কিন্তু আমার কি হয়েছিল বলুন না। লতা তখন বললেন, স্যার, আপনি অতিরিক্ত প্যানিক অ্যাটাকে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, প্রায় 2 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। এই বলে আমাকে এক গ্লাস পানি দিল লতা। আমি উঠে বসলাম, এরপর পানি গিলে ফেললাম। এরপর বললাম, লতাজি, এটা কি ছিল? এই বাক্সের ভিতরে ওটা কি ছিল? লতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে উঠল। তিনি বললেন, ওটাই সঞ্জয় কুমার দাস ছিল, আমার স্বামী। একটু আগে মুখোশটা আমার স্বামীকে গিলে ফেলেছে স্যার, ও আর নেই। আমি তখন বললাম, কি বলছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন এটা? লতা তখন বললেন, জি স্যার, আমি ঠিক বলছি, ওটাই আমার স্বামী ছিল। মুখোশটা আমার স্বামীকে পুরোপুরি গিলে ফেলেছে, শেষ করে দিয়েছে, ওর ভিতরে টেনে নিয়েছে। এই বলে সে যেন কান্নাকাটি করা শুরু করলো। আমি বললাম, কান্না করবেন না লতা, আমাকে আবার একটু দেখাতে পারবেন ওই মুখোশটা? লতা বললেন, জি নিশ্চয়ই। এই বলে সে লাল কাপড়টা আবারও উঠিয়ে ফেললো। এবার আমি দেখলাম একটা মুখোশ। এই মুখোশটা আর কটা স্বাভাবিক মুখোশের মতোই একটা মুখোশ, কিন্তু ধপধপে সাদা এবং চামড়ার একটা মুখোশ। কিন্তু এবার আর সে মাথার কলসটা নেই সে হাতের আঙ্গুলগুলো, আর নেই কোনো পায়ের ছোট ছোট অংশটুকু।
আমার আর বোঝার বাকি রইল না, মুখোশটা পুরোপুরি সঞ্জয় কুমারকে গিলে ফেলেছে। সঞ্জয় কুমারকে ওই অভিশপ্ত মুখোশ আসলেই একটা মুখোশে পরিণত করেছে। সঞ্জয়ের কোনো অস্তিত্ব নেই সেখানে। আমি নিজেকে বেশ স্বাভাবিক করে বললাম, লতা, আমাকে কি বলা যাবে যে আসলে কি হয়েছিল আর কবে থেকে কি হলো? লতা তখন বলতে শুরু করলেন, জি অবশ্যই স্যার, কিন্তু এখন না বিস্তারিত আর বলতে ইচ্ছা করছে না। আমার স্বামীকে তো আর পাবো না স্যার, কি লাভ বিস্তারিত বলে, শুধু বলবো কবে থেকে হলো আর কিভাবে হলো। ধীরে ধীরে শুরু করি তাহলে। এই বলে লতা বলা শুরু করলেন, স্যার ওই মুখোশটা পরার পর সঞ্জয়ের ভিতরে এক প্রকার ভয়ঙ্কর পরিবর্তন আসা শুরু করলো। প্রথম দিকে সঞ্জয় কেমন যেন মনমরা হয়ে পড়েছিল আর বারবার বলতো ওর মৃত বন্ধুদের দেখতে পাচ্ছে, ওর মৃত বাবা মাকে দেখতে পাচ্ছে। এরপরে দিন দিন স্যার এই ব্যাপারটা এক প্রকার ভয়াবহ রূপ নিল। প্রথমে ভেবেছিলাম ওর হয়তো মানসিক সমস্যা হচ্ছে, ভুলভাল দেখছে, হতেই পারে মানুষ বেশি ভয় হয়তো উল্টা পাল্টা দেখবে, কিন্তু এমন একটা ভয়াবহ রূপ নিল যা আমি কখনো কল্পনা করতে পারিনি। একটা সময় উঠতে বসতে সবসময় শুধু আমাকে বলতো, লতা, লতা আমাকে বাঁচাও লতা, আমার চেহারা সাদা হয়ে যাচ্ছে লতা, আমার ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে লতা, আমার খুব ভয় লাগছে, আমার মুখ সাদা হয়ে যাচ্ছে। আমি বললাম, চিন্তা করো না, আরে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে ঠিক হয়ে যাবা। এরপর কম করে হলো 7 থেকে 8 জন ডক্টরকে দেখালাম, কিন্তু কোনো ডক্টর কোনো রোগ ধরতে পারলেন না। এভাবে প্রায় 14টা দিন কেটে গেল। এরপর একটা সময় লক্ষ্য করলাম আমার স্বামীর শরীর পুরোটা ধীরে ধীরে সাদা হয়ে যাওয়া শুরু করেছে। কেমন যেন সেই সাদা মুখোশের মতো পুরো শরীর মনে হচ্ছিল মুখোশের মতো হয়ে যাওয়া শুরু করেছিল। এরপর একটা সময় অনেক বেশি ভয় পাওয়া শুরু করলো। শুধু বলতো, আত্মা দেখছি, আত্মা আত্মা, চারিদিকে নাকি আত্মা, আশেপাশে নাকি আত্মা ঘুরে বেড়াচ্ছে আর বারবার ভয় দেখাচ্ছে। ওর এক প্রকার মানসিক সমস্যা হয়ে গেল। একবার তো এমন হয়েছিল, আমি দাঁড়িয়ে আছি, আমাকে জড়িয়ে ধরলো, আর এরপর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আত্মা আমাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে লতা, আমাকে বাঁচাও। আমি বললাম, কি হয়েছে সঞ্জয়, ভয় পেও না, আমি তো আছি। সঞ্জয় আমার দিকে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরার থেকে সরে গিয়ে আমার দিকে তাকালো আর ভয় ভয় চিৎকার করে পালাতে শুরু করলো আর বলছিল, তুমি আত্মা হয়ে গেছো লতা, লতা তুমি আত্মা হয়ে গেছো, তুমি আত্মা, তুমি আমাকে খেয়ে ফেলবে। এইভাবে করে দৌড়াতে দৌড়াতে পালাতে পালাতে একটা সময় অজ্ঞান হয়ে পড়লো। এরপর শুরু হলো ভয়াবহ এক সমস্যা, কোনো কিছুতেই খেতে পারছিল না ও, যা খাচ্ছিল সবকিছু বমি করে শুরু করলো। আর বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, ও শুধু বারবার বলতো ও নাকি বমিতে তেলাপোকা বেরিয়ে আসতে দেখছে, প্রতিবার নাকি তেলাপোকা বেরিয়ে আসছে, কখনো কখনো কৃমি বেরিয়ে আসছে, আবার কখনো কখনো নাকি অনেক বিভৎস ক্রিয়েচার পোকা বেরিয়ে আসছে। আমি ওর কথা তেমন বিশ্বাস করতাম না, কিন্তু একবার এমন হলো ও ভাত খেতে খেতে বমি করা শুরু করলো, আমার চোখের সামনে বমি করলো, আর আমি দেখলাম ওর বমির মধ্য থেকে কালো কালো সাপ বেরিয়ে আসছে। বিশ্বাস করুন, সেই সাপগুলো দ্রুত পালিয়ে গেল এবং প্রত্যেকটা সাপ সাদা, ধপধপে সাদা, ধপধপে সাদা, এবং সেই সাপগুলো আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং একটা সময় অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি এমন দৃশ্য থেকে প্রচন্ড পরিমাণ ভয় চিৎকার করে উঠলাম। এভাবে প্রায় 20 দিন চলে যাওয়ার পর লক্ষ্য করলাম সঞ্জয় আর কিছুই খেতে পারছে না, এমনকি পানি গেলেও সেটা বমি করে ফেলে দিয়েছে। সময়টা আরো খারাপের দিকে চলে গেল স্যার। লক্ষ্য করলাম ওর পুরো শরীর সাদা হয়ে গেছে আর সেই সাদা শরীরের ভেতরে ওর পা ধীরে ধীরে পচে যেতে শুরু করেছে। প্রথমে ডান পা এবং একটা সময় বাম পা পুরোটা যেন কালো হয়ে পচে যাওয়া শুরু করেছে। এরপর কত তান্ত্রিক কবিরা জানলাম, কিন্তু কেউ যেন কিছুই বুঝতে পারলো না ওই মুখোশের রহস্য। সবাই এক প্রকার ভয় ভয় পালিয়ে যেতে শুরু করলো রোগীর এমন ভয়াবহ অবস্থা দেখে, আর বারবার শুধু বলতো, হে ভগবান, এটা কি, এটা তো সম্ভব না, এ মানুষ কেমন হয়ে যাচ্ছে, এ মানুষের এরকম অবস্থা কেন? আর এরপর অনিমেষ চ্যাটার্জি একদম অন্তিম সময় চলে এলো। আর এটা না এমন একটা বিষয় যে আমি আপনাকে কখনো বোঝাতে পারবো না। দিনটা ছিল শুক্রবার। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমার স্বামীর শরীর কেমন যেন ছোট হয়ে আসছে। প্রথম দিকে এটা আমার মনের ভুল লাগছিল, কিন্তু দিনের পর দিন ওর শরীরটা ছোট হয়ে আসতে শুরু করলো।
প্রথম দিকে প্রায় 1 ফুট ছোট হয়ে গেল, আর ওর চেহারা কেমন যেন বাচ্চাদের মতো হয়ে গেল। মনে হচ্ছিল যুবক হয়ে গেছে ওর ছেলেটা। এভাবে 4 থেকে 5 দিনের মধ্যে ওর শরীর এমন এক ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করলাম যে আপনাকে বোঝাতে পারবো না অনিমেষ। আমার এখনো ভাবলে কান্না পেয়ে যায়। আমি দেখলাম জনজন্ত মানুষটা ধীরে ধীরে ছোট হতে হতে একটা সময় 2 বছরের শিশুর মতো হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করলাম, আর সেটা হলো ওর শরীর ছোট হয়ে আসছে, কিন্তু ওর মাথাটা ঠিক আগের মতোই বড় আছে, এবং মাথার ভেতরে যেন একটা মুখোশ লাগানো। পুরো শরীরটা যেন মুখোশ হয়ে গেছে, আর ওর মাথাটা মুখোশে আবৃত হয়ে গেছে। মানে ছোট্ট একটা শরীরে যদি বড় একটা মাথা লাগানো হয়, তখন যেমনটা হবে ঠিক তেমনটা হয়ে গেল। আমি এমন দৃশ্য আর নিতে পারছিলাম না। ছুটে গেলাম, মন্দিরের পুরাহিতকে নিয়ে আসলাম সাথে করে, কিন্তু তিনি এলেন আর এসে ভয় রাম রাম করতে করতে পালিয়ে গেলেন আর বললেন, হে ভগবান, হে আমি কি দেখলাম, হে আমি কি দেখলাম, হে আমি কি দেখলাম, আমাকে প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা হলো কি কিছু, এটা হলো কি কিছু। এরপর আমার কাছে মনে হয়েছিল অনিমেষ স্যার আমি আত্মহত্যা করে ফেলি, কারণ আমার স্বামীর এমন ভয়াবহ পরিণতি আমি নিতে পারছিলাম না। এই বলে লতা অঝরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমি বললাম, লতা নিজেকে সামলান লতা, কোনো কিছুই আমাদের হাতে থাকে না, জীবনটাই এমন রহস্যময় আমাদেরকে, যেখানে আমাদের কিছুই করার থাকে না। এরপর কি হলো বলুন না। লতা বলতে শুরু করলেন। এরপর আমার আর বোঝার বাকি রইল না। সেই মুখোশটা আমার স্বামীকে গিলতে শুরু করেছে। আমি শুধু লক্ষ্য করলাম আমার স্বামীর কণ্ঠস্বরটা কেমন যেন নেই হয়ে গেছে। সে ধীরে ধীরে বোবা হয়ে গিয়েছে, শুধু মুখটা নাড়াচ্ছে, কিন্তু সে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এরপর আমি নিজেকে শক্ত করে ফেললাম। একটা দিন করে সময় পার হচ্ছিল, আর আমার স্বামীর পুরো শরীরটা ওই মুখোশের ভিতরে ঢুকতে শুরু করলো। আমি মুখোশটা নিয়ে অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছিলাম না। মুখোশের পেছন সাইডে আমি অনেকবার দেখেছি যে কোথায় ঢুকছে, ও শরীরটা কোথায় ঢুকছে, কিন্তু লক্ষ্য করতাম পেছনে কিছুই নেই। পেছনেতে কেমন যেন আটকানো, এবং ওই মুখোশের সাথে কেমন যেন আটকে আছে ওর শরীরটা। প্রথম ওর হাত ঢুকে যাচ্ছিল মুখোশের ভেতরে, এরপর একটা সময় পেট, এবং একটা সময় তার পা দুটো। আর আপনি যখন আসলেন তখন আমার স্বামীর অন্তিম সময় চলছিল, অর্থাৎ মৃত্যুর কিছু মুহূর্ত আগে আপনি এসেছিলেন। আপনি কেন আগে এলেন না স্যার, কেন এলেন না স্যার? আমি তখন বললাম, আমি তো শুধুমাত্র ওসিলা, আমি বা কি করতে পারতাম এই অলৌকিকতার হাত থেকে আপনার স্বামীকে বাঁচাতে? আমি কি পারতাম? আমিও পারতাম না। এই বলে মহিলা যেন কান্নাকাটি করা শুরু করলো। তার কান্নার আওয়াজ আমাকে আজ বেদনা দেয় জানেন। এক আকাশ পরিমাণ কষ্টের পাথর বুকের ভেতরে রেখে মহিলা চিৎকার করে কান্না করছিলেন। হায় রে হাহাকার, আকাশ পাতাল সবকিছু যেন তার সাথে কান্না করছিল। সে কি বিভৎস দৃশ্য, আমি যেন আর নিতে পারছিলাম না। এত দুঃখের, এত কষ্টের বিষয় আমি কিছুই করতে পারছিলাম না। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না, যার কোনো সীমা থাকে না। আর কেনই বা এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে, কেনই বা ঘটে শেষ হয়ে যায়, তাও জানি না। শুধুমাত্র এক আকাশ পরিমাণ রহস্য নিয়ে পথ যে চলতে হয় সেসব মানুষগুলোকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন জেফরি ভাই, আমি ওই মুখোশটা ওই দিন আমার সাথে করে নিয়ে এসেছিলাম। আমি লতাকে বললাম, আমি কি মুখোশটা হাতে ধরে দেখতে পারি? লতা কান্না মুছে বললেন, সাবধান অনিমেষ স্যার, ওটা কিন্তু আপনাকে গিলে ফেলতে পারে, আপনাকেও গিলে ফেলতে পারে। আপনার উপরে যদি এমন ভয়াবহতা নেমে আসে আমি কি করব? আমি একটা মুচকে হাসিতে বললাম, অলৌকিকতার মধ্য দিয়েই তো আজ 58টা বছর কাটিয়ে দিলাম লতা। এই বলে আমি ধীরে ধীরে এগিয়ে যাই সে মুখোশের দ্বার প্রান্তে। আর এরপর আমার ব্যাগের ভেতর থেকে হ্যান্ড গ্লাভসটা পরে চোখ বন্ধ করে মঞ্চ পড়তে পড়তে স্পর্শ করলাম সে মুখোশে। আমি ভেবেছিলাম যে কিছু না কিছু তো অবশ্যই হবে আমার সাথে, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, কিচ্ছু হলো না।
একদম নাথিং, স্বাভাবিক একটা চামড়ার মুখোশ। এরপর আমি লতাকে বললাম, লতা, আমি মুখোশটা আমার সাথে করে নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আচ্ছা, লতা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ঠিক আছে, নিয়ে যান, আমার স্বামীকে আপনার সাথে করে নিয়ে যান। মহিলার কথায় আমি যেন বিচলিত হয়ে পড়লাম। এরপর বললাম, চিন্তা করবেন না, সে সাবধানে থাকবে আমার কালেকশনে। মজার ব্যাপার কি জানেন জেফরি ভাই, ওই মুখোশটা আমার বাসায় এখনো আছে, আমার গোপন কক্ষে সাজিয়ে রেখেছি। আর আরো মজার ব্যাপার হলো, আমি কম করে হলো 20 বারের উপরে সে মুখোশকে পরিধান করেছি। এমনকি আমার প্রিয় বন্ধু গৌতমকেও পরিয়েছি, যে গৌতম সেই সঞ্জয় কুমার দাসের বন্ধু হয়ে আমার ঠিকানা দিয়েছিল। কিন্তু অদ্ভুত হলো সত্য, কারো উপরে কোনো কিছুই হয়নি, যেন কখনো এই মুখোশের ভিতরে কোনো অভিশাপই ছিল না। প্রশ্ন শুধু একটাই রয়ে গেল, কি ছিল এই মুখোশের ভেতরে, যার কারণে সঞ্জয় নিজে একটা মুখোশে পরিণত হলো? কি এই মুখোশের রহস্য? কেন এই মুখোশ, কেন বা কিনে ফেললো সঞ্জয়কে? এই প্রশ্নগুলো আমি বারবার নিজেকে করি, কিন্তু উত্তর মেলে না। আমার আনসলভ খাতায় আজও এই মুখোশের ঘটনা লেখা আছে। আজও যখন ক্লাস থাকে না, তখন আমার আনসলভ ডায়েরিটা হাতে নিয়ে এই ঘটনার কথাগুলো মনে করে আর এক প্রকার রহস্যের অন্তরালে হারিয়ে যায়। তো যাই হোক, যদি কখনো দেখা হয় আপনার সাথে, তবে অবশ্যই দেখাবো এই অলৌকিক মুখোশকে। আজ এখানে ছাড়ছি, ভগবান বাঁচিয়ে রাখলে কথা হবে আমার নতুন ঘটনায়। আমার পরের ঘটনার নাম আগেও মুক্ত করে দিচ্ছি, দেবী। আশা করি সেই দেবীর ঘটনা আপনাদেরকে ভয় পাইয়ে দেবে। এটি অনিমেষ চ্যাটার্জি, কলকাতা। And this is finally it. After a long time, 7 months, অনিমেষ চ্যাটার্জি মুখোশ 3 বার শেষ পর্ব। Oh my God, this is a beautiful story of all time ever of ভৌতিক কথা। Oh my God, আমার ভাবতে কেমন যে কাটাতে হচ্ছে। I mean, এইটা কি ছিল স্টোরির ভেতরে? সিরিয়াসলি ম্যান, ও মাই গড। সত্যি কথা বলতে মানে এই মানুষটাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল সবসময়। This is the king storyteller of all time of ভৌতিক কথা। বলতেই হবে, this is the king storyteller. He is the king of ভৌতিক কথা। Oh my God, oh my God, this is beautiful, unbelievable, unbelievable. And মুখোশের ঘটনাটা মানে I don't have any idea যে আমি কিভাবে এক্সপ্লেইন করবো, বিকজ আমি যতই পড়ছি ততই যেন মানে কাটাতে হচ্ছে। সিরিয়াসলি, একটা মুখোশ একটা মানুষকে গিলে ফেলছে, মানে ব্যাপারটা ভাবতে কেমন যেন লাগছে। ও মাই গড, হোয়াট এ ডিটেলিং স্টোরি, হোয়াট এ ডিটেলিং, বাবা রে বাবা, ভয় লেগে যাচ্ছে আমার। সিরিয়াসলি ভেবেছেন আপনি কোন একটা মুখোশ বললেন, আর সেই মুখোশটা এতটাই হন্টেড যে আপনাকে মুখোশে পরিণত করলো। দিস ইজ কাইন্ড অফ অন্যরকম কিছু ভাই। ওহ মাই গড, মাই গুডনেস, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ বিউটিফুল, আনবিলিভেবল স্টোরি অফ অল টাইম। অ্যান্ড দিস ইজ ইট। আজকে কিন্তু আরেকটা স্পেশাল এপিসোড আমরা শুরু করে ফেললাম। অ্যান্ড আজকে কিন্তু আমরা অনিমেষ চ্যাটার্জির মুখোশ 3 বা মুখোশ সর্বশেষ খণ্ড শুনে ফেললাম। অ্যান্ড একই সাথে বলবো, আপনারা যারা মুখোশ শুনেছেন তারা নিশ্চয়ই জানেন মুখোশের ভয়াবহতা সম্পর্কে। এক্স্যাক্টলি। এবং নিশ্চয়ই জানেন যে মুখোশের পর আসছে দেবীও ইনশাল্লাহ খুব সুন আপনারা শুনবেন। ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন, প্রথম খণ্ড বা ঈদ স্পেশাল এপিসোড 2 এর প্রথম খণ্ড। অ্যান্ড আই বিলিভ আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লেগেছে।
এই স্টোরির ফাইনাল পার্টটা বা মুখোশ স্টোরির ফাইনাল পার্ট আমার নিজের কাছে কেমন যেন অনেক বেশি ভয়ঙ্কর লেগেছে, মানে ক্রিপি লেগেছে। আমি কি বলবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ ক্রিপি স্টোরি অল দ্য টাইম ক্রিপি হয়। এটা একটা ক্রিপি স্টোরি ছিল, অনেক বেশি ক্রিপি এবং কেমন যেন হাঁসফাঁস লাগছিল। মানে যখন ভাবছিলাম একটা মানুষকে মুখোশ খেয়ে ফেলছে, সেখান থেকে হাত পা বেরিয়ে আছে ছোট্ট ছোট্ট, মানে কিছুর মতো করে হাত পা বেরিয়ে আছে। ওরে বাবারে বাবা, ভাবতে কেমন যেন লাগছিল, মাথাটা গুড়িয়ে আসার মতো লাগছিল। খুবই ক্রিপি একটা স্টোরি ছিল। সো এই হচ্ছে অবস্থা। আপনাদেরকে বলবো আপনারা যথেষ্ট পরিমাণ কমেন্ট করবেন, অবশ্যই সুপার সুপার শেয়ার করা চাই। আজকের প্রথম মানে অনিমেষ চ্যাটার্জির এই স্টোরিটা আমি অবশ্যই যেটা করবো, স্টোরি যেহেতু শেষ হয়ে গেল, অনিমেষ চ্যাটার্জির মুখোশ পুরো খণ্ডটা বা ফুল স্টোরি আমরা শেয়ার করে দেবো এই শনিবার এবং রবিবারে। কিন্তু আমরা শুনবো জুব্বার তান্ত্রিক, মানে শনি রবি আমরা জুব্বার তান্ত্রিক শুনবো। এরপরে সোমবারও আমরা টানা 3 দিনের স্পেশাল এপিসোড শুনবো, বা যেটাকে বলি আমরা ফুল স্টোরি শুনবো, বিকজ কালকে কিন্তু আমাদের জায়ান্ট জিরো থাকছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আই হোপ আপনারা অনেক এনজয় করবেন। আমি আর দেরি করবো না, আমি আজকে এখানেই শেষ করছি। একটু পরে কিন্তু শুরু হবে আপনাদের জন্য, মানে ঈদ স্পেশাল এপিসোড 2 এর দ্বিতীয় খণ্ড। আশা করছি দ্বিতীয় খণ্ডকে মিস করবেন না, সেই খণ্ডটা আপনারা শুনবেন। আশা করছি অনেক ভালো লাগবে। চলে যাই আপনার মতো এখান থেকে। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই অনিমেষ চ্যাটার্জির নতুন ঘটনা দেবীর জন্য সবাই অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো খুব দ্রুতই স্টোরিটা আপনাদের সামনে শেয়ার করেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।